নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব নিহাররঞ্জন গুপ্তর লেখা একটা গোয়েন্দা গল্প, নাম রক্তমুখী নীলা। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকের খোলা জানলাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে, তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হাওয়ায়। ভিতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোনো নিশাচর নয় তো? বললাম, কে? দরজাটা বন্ধই ছিল। এগিয়ে গেলাম দরজার দিকে একটু। দরজাটা একটিবার খুলুন না। কে? আবার প্রশ্ন করলাম। চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত তো নই। দয়া করে একবার দরজাটা যদি খোলেন। দরজা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়নঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক এতক্ষণে অনাহুতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ, পরিধানে মব কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাচে সেলুলয়েডের ফ্রেমে আটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, বসুন। আমি চোর ডাকাত বা খুনি নই। আগন্তুকের সামনে এসে আমি আরেকখানা সোফা অধিকার করে বসলাম। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু? হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। আমারও পরিচয় একটা আছে বই কি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা পেয়েছে। ভোলা, ভোলা! চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা ওপরে উঠে এসেছি। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম এ ঘরে কেউ নিশ্চয়ই আছেন, তবে জেগে আছেন ভাবিনি। বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা হতে উঠে গিয়ে সোরাই থেকে কাঁচের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরে বললাম, এই নিন। জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে এক চুমুকে গ্লাসটা শূন্য করে পাশের ত্রিপয়ের ওপরে রাখতে রাখতে আগন্তুক বললেন, ধন্যবাদ। তারপর একটু থেমে বললেন, এত রাত্রে হঠাৎ এমনি করে বলা নেই কওয়া নেই, আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই সুব্রতবাবু। অবশ্য তা হবারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি বোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। আমার নাম শৈলেশ্বর সেন। কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রে আপনার কাছে গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্য হতে হয়েছে। দাঁড়ান এক মিনিট। বলতে বলতে শৈলেশ্বর বাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শয়নঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। শৈলেশ্বর বললেন, আসবার সময়ই নিচের সদর দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বলতে বলতে ভদ্রলোক আবার চোখ তুলে চশমার কাচের ভিতর দিয়েই আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত আর রাজু, ওরা দুজনে মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলংয়ে গেছে বেড়াতে। এখানে আমি একাই, ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল। দারোয়ানটি পর্যন্ত ভাগলবা। তাহলে দেখছি বাড়ি একদম খালি। আগন্তুক ভদ্রলোক বললেন। তা যা বলেন, হাসতে হাসতে জবাব দিলাম। শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি তাহলে খুলেই বলি।
এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটি সোনার আংটি, এই বলে ভদ্রলোক ডান হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? আমি শৈলেশ্বর বাবুকে প্রশ্ন করলাম। হ্যাঁ, রক্তমুখে নীলা ছিল, ভদ্রলোক মৃদুস্বরে জবাব দিলেন। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাজ মাত্র। নীল রঙের কাজ? তবে কি ওটা সত্যি নীলা নয়? এই বলে আমি বিস্মিতভাবে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। শৈলেশ্বরবাবু ঘাড় নাড়লেন। না। তারপর একটুখানি চুপ করে থেকে মৃদুস্বরে বললেন, সুব্রতবাবু, আপনাকে এত রাত্রে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে। যেমন করে যে উপায়েই হোক আমাকে নীলাটি উদ্ধার করে দিতেই হবে। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার দুহাত দিয়ে আমার ডান হাতটা চেপে ধরলেন। সুব্রতবাবু, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার আমার। ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি শুধু যে করেই হোক উদ্ধার করে দিন। আমি আপনার কৃতদাস হয়ে থাকব। উত্তেজনায় শৈলেশ্বরবাবুর কণ্ঠস্বর কাঁপতে লাগল। আমি বললাম, আমার যথাসাধ্য চেষ্টা করব। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব। সে এলে আপনার নীলা ফিরে পাবেনি। আহ, আমাকে বাঁচালেন সুব্রতবাবু, কিন্তু ব্যাপারটা আমাকে সব এবারে খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই, শৈলেশ্বরবাবু বলতে লাগলেন। নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে আমার বয়স যখন 41 বছর, তখন আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে হৃত সেই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টে ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকেই তার ব্যবসায় হু হু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসারে আপনার বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দূরসম্পর্কীয় ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনার দিন 3 পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এক লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি কি একটা নতুন ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথা সর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। কেননা খুব ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটিও দেখলাম। চমৎকার আংটিটি, নীল স্ফটিকের মধ্যে যেন একটি রক্তদূতি, নীলাভ এক ফোঁটা জমাট রক্ত যেন। আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যেও রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তখনই মনে মনে স্থির করলাম, যত দামেই হোক আংটিটি আমি কিনব। আমি ও আর একজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো নীলাটা নিয়ে। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটি আমি কিনে নিলাম এবং তখনই আঙুলে পড়লাম আংটিটি। আপনাকে কি বলবো সুব্রতবাবু,
আংটিটা আঙুলে পরবার সঙ্গে সঙ্গে সর্বশরীর আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমগ্র স্নায়ু কোষকে তরঙ্গায়িত করে গেল। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেই দিনই সন্ধ্যাবেলা তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে কলকাতা হতে আগত জীবন কুমার সেন নামে আমাদের এক বন্ধু। তাজের পাষাণ চত্বরে আমরা 3 বন্ধু বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা দিল। তাজের শ্বেত শুভ্র সুকঠিন পাষাণ গাত্রে চাঁদের আলো যেন গলে পড়ছে। 3 জনেই তন্ময় হয়ে সেই দৃশ্য উপভোগ করছি। সহসা আমার ডান হাতের ওপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে ফিরে তাকালাম। এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক, তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথায় শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি। তিনি হঠাৎ বেকায়দায় চলতে গিয়ে আমার হাতের ওপরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাফ কিজিয়ে, মুঝে আপকো নেহি। আমি তাড়াতাড়ি বললাম, না না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরাও উঠে পড়লাম। বন্ধুর নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য 2 বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব, এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজ বাজারের যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিক পানে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবনকুমার ফিরে এলো। এসে বলল, না, কাউকেই দেখা গেল না, বেটা পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট হতে বার হয়ে কংক্রিটের সরু রাস্তা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে। রাস্তার দুপাশে নানা রকমের গাছপালা মৃদু চন্দ্রালোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে যেন স্বপ্নের মতো। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবনকুমার পাশাপাশি শয়ন করেছি। সহসা এক সময় একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানালা পথে আকাশের দিকে তাকালাম। তারাই ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘোরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার খসখস শব্দ। মনে হলো কে বুঝি নিঃশব্দ পদসঞ্চারে ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে বলে উৎকণ্ঠ হয়ে উঠলাম। নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে তাকাতে লাগলাম। এক সময়ে চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি নিঃশব্দে অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি। সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটো যেন ধকধক করে জ্বলছে, দুখণ্ড অঙ্গারের মতোই। কি ক্রূর বিভৎস সেই দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সেই দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠেছে। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর। চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া,
ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের উপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সে ক্ষুধিত চোখের তারায়! কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেছে। ধীরে ধীরে একসময় লোকটা তার চাদরের ভিতর হতে একটা দীর্ঘ হাত বের করে বিছানার একপাশে রক্ষিত আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করে উঠলাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়েই মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধর্মর করে শয্যার ওপরে উঠে বসেছে। বাড়ির আর সকলেও জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানালা প্রায় 8-9 হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফানো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বললে, ওই রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেল, ওটাই হয়তো যত নষ্টের গোড়া, ওটা আঙুলে পড়া অবধি যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলব না আঙুল থেকে, যত বিপদই আমার আসুক, শেষ পর্যন্ত মরতে হয় তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। তারপরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। তারপর থেকে আমার আর বিপদ আপদ তেমন আসেনি। এদিকে ব্যবসায়ও আমার দিনের পর দিন খুব উন্নতি হচ্ছিল। এমন সময়ে বোম্বাইয়ে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হয়। অমন চমৎকার ভদ্রলোক আমি ইতিমধ্যে দেখিনি। তিনি আমার নতুন হার্ডওয়্যার ব্যবসায়ের অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসাতেও আমার প্রচুর লাভ হতে লাগলো। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায়ে আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে। পর পর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজাকশন একেবারে নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে বসে এইসব কথা ভাবছি, সহসা আমার আংটির কথাটা মনে পড়ে গেল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাভ পাথরটার ভিতর থেকে যে একটা রক্ত দুটি ফুটে বের হয়, সেটা তো কই দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তক্ষুনি গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসলে নীলা পাথরই নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার মাথা ঘুরে গেল, চারিদিক অন্ধকার দেখলাম। বাড়িতে ফিরেই পুলিশে সংবাদ দিলাম। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু কোনো সুবিধাই হলো না। আমার কিন্তু মন ভেঙে গেল। পাগলের মতো দিবারাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম। এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্ট্রি ডাকে পেলাম। এই দেখুন সেই চিঠি। ভদ্রলোক জামার বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা মলিন খাম বের করে দিলেন। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটির নীলা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি, তোমার আংটি সমেত। তোমার হাতের আঙুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছ, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র, কারণ এই জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BYXIVIVI, তোমার আর। আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বরবাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় কেন এত গোপনে এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি। শৈলেশ্বরবাবু বললেন, আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না।
তাছাড়া অনেক দিন আগেকার কথা। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজ্যাকশনের কাজে আমি ও আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম। আপনার এই পার্সি বন্ধু লোক কেমন? আগেই তো আপনাকে বলেছি, অমন অমায়িক ভদ্র রুচিসম্পন্ন লোক বড় একটা আমার চোখেই পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে? না, এই চিঠি পাবার পরই কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাত্রেই হোক, সুবিধে মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। আগে আছে। এইবারে আপনি তাহলে বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলল। শৈলেশ্বর বাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধান নিয়ে দেখি বেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে বাইরের রোয়াকে শুয়ে পড়ে দিব্যি নাক ডাকাচ্ছে। ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর উপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং থেকে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রি ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছিলাম। ওহে বন্ধু, চমকে মুখ তুললাম, দেখি খোলা দরজার সামনে দণ্ডায়মান কিরিটি। কিরিটি? আনন্দে আমার গলার স্বর বুঝে এলো। হ্যাঁ কিরিটি, কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি? একটা চিঠি। কার চিঠি? কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো। দেখো না। চিঠিটা আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। কিরিটি হাত থেকে চিঠিটা নিয়ে গুনগুন করে পড়তে লাগলো। তারপর সহসা চিঠির শেষের ওই সাংকেতিক লেখাগুলোর কাছে এসে থেমে গিয়ে পরক্ষণেই আবার বললে, তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 20/4/41, দিন 10 আগেকার চিঠি। কিন্তু BY কথাটির মানে কি? আর নিচের ওই নামের বদলে আর অক্ষরটি বা কি মিন করছে? আমি কিরিটিকে বাধা দিয়ে বললাম, হঠাৎ চলে এলে, রাজুরা আসেনি? না, তাদের শৈলাবাসের আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, হাত পা গুটিয়ে অমন দিনরাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাবার জোগাড় হয়ে উঠেছিল। কাজেই আমি আর থাকতে পারলাম না। জংলিকে নিয়ে সোজা চলে এলাম। জংলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমার এখানেই চলে এসেছি। এখান থেকে স্নান খাওয়া পর্ব সেরে তবে গৃহগমন। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা আনুপূর্বিক সব খুলে বললাম। সমস্ত ঘটনা শোনবার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বলল, মাস্টার, তোমার সকালে সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কথা কয়টি বলে কিরিটি একগাল পিতাভ ধোয়া মুখ থেকে উদ্গীরণ করলে। কি অর্থ কি? আমি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলাম। জলের মতো সোজা, কিন্তু কথা হচ্ছে, সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? নিশ্চয়ই। তবে বম্বে যেতে হবে। বম্বে যেতে হবে? তার মানে আবার কি? বলছি তো বম্বে যেতে হবে, বাট আই অ্যাম টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রক্ষিত টেলিফোন বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো, ইয়েস, সুব্রত রয় স্পিকিং। হ্যাঁ, কী বললেন? বেরিয়ে যাচ্ছেন? জরুরি কাজ? আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে? আজ তাহলে যাব না? সহসা কিরিটি আমাকে বাধা দিল। সুব্রত, ওকে যেতে বারণ কর এবং বল ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান। আমরা আর ঘণ্টাখানিকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করতো পার্সি মার্চেন্টটি এখানে কোথায় থাকেন। কিরিটির কণ্ঠে ভয়ঙ্কর একটা আদেশের সুর। আমি কিরিটির কথা মতো তক্ষুনি মিস্টার সেনকে সবই খুলে বললাম। মিস্টার সেন আপত্তি জানালেন,
বললেন তার পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতায় এসেছেন, গ্র্যান্ড হোটেলে একটি স্যুট নিয়ে আছেন। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাদের পাটনা যাবার কথা। আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসবার সংবাদ দিয়ে বললাম, আমি কিরিটিকে তার নীলা সম্পর্কে সমস্ত ঘটনা বলেছি এবং কিরিটিরই ইচ্ছা অনুযায়ী তাকে আমি থাকতে বলছি। মিস্টার সেন বললেন, বিজনেসের ব্যাপারে পাটনায় তাদের যেতেই হবে, না গেলে সমূহ ক্ষতি হবে। তবে ট্রেন সেই রাত্রি 10:30টায়, বাড়ি থেকে রাত্রি 9টার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই। এর মধ্যে যদি আমরা তার সঙ্গে একবার দেখা করি তো ভালো হয়। তার পার্সি বন্ধুটিও এখনই সেখানেই আসছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তিনিও সব জানেন নীলাচুরির কথা, এবং তাকে সব কথা আজই উনি নাকি দুপুরে বলেছেনও। আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য সব বললাম। কিরিটি বললে, তবে মিস্টার সেনকে বলো যে আমার না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে। হাজরা রোডের ওপরেই প্রকাণ্ড ত্রিতল সাদা রঙের বাড়ি, বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান, গেট দিয়ে লাল কাকড় বিছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। একপাশে টেনিস লন ও অন্য পাশে নানা জাতীয় মৌসুমি ফুল ও পাতাবাহার গাছের সৌন্দর্য সমাবেশ। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে আর একটি গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ারা আমাদের পথ দেখিয়ে উপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একটি ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসার সংবাদ পেয়ে কলস্বরে অভিনন্দন করে ঘরের মধ্যে ডেকে নিলেন। আসুন আসুন। আমরা তিনজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের দুপাশে সোফা পাতা, তারই একটা অধিকার করে একজন শ্বেত শ্বশ্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক উপবিষ্ট। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। আমরা সকলে এক একটি সোফা অধিকার করে বসলাম। তারপর কিরিটিকে দেখিয়ে মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নেয়ার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। দুজনে দুজনকে অভিবাদন জানালেন। এবারে মিস্টার সেন অদূরে উপবিষ্ট কালো চশমা চোখে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেটা। আর এরা হলেন সুব্রত রায় ও কিরিটি রায়, আমার নবলব্ধ বন্ধু। মিস্টার মেটা হাত তুলে নমস্কার করতে করতে বললেন, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর সহসা একসময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললে, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেটা? মেটা মৃদুস্বরে জবাব দিলেন, হ্যাঁ, মানে কয়েক মাস যাবৎ আমার একটি মাত্র চোখ উইক হয়ে পড়েছে। তার মানে? কিরিটি প্রশ্ন করল। মানে আমার একটি চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায়, বাঁ চোখটি। একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যধিক পরিশ্রমে এটাও পাছে উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের পরামর্শে কালো লেন্সের চশমা ব্যবহার করছি কিছুদিন হলো। কতদিন হলো কালো চশমা ব্যবহার করছেন? বেশি দিন নয়, তা মাস 7-8 হবে বোধহয়, তাই না মিস্টার সেন? রুস্তমজি শৈলেশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওই রকমই হবে। আরও 2-4টে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা আমার বন্ধু সেনের হারানো নীলাটি উদ্ধারের চেষ্টা করছেন। সত্যি, নীলাটি হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুষড়ে পড়েছেন, ব্যবসাপত্রে পর্যন্ত মন দেন না। নীলাটি যদি উদ্ধার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কথা বলল কিরিটি। চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখেই আমি শুনেছি মিস্টার রায়, কথাটা বললেন রুস্তমজি। ভৃত্য ট্রেতে করে চা ও জলখাবার নিয়ে এলো।
চা পানির পর হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না। তারপর রুস্তমজি তার পার্টনার ও বন্ধু শৈলেশ্বরের দিকে তাকিয়ে বললেন, এবারে উঠুন মিস্টার সেন। তারপর আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রায়, একটা বড্ড জরুরি কাজ হাতে আছে আমাদের। আপনাদের সঙ্গে আর একদিন ভালো করে আলাপ করব। সহসা এমন সময় কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলেই চমকে উঠলাম। সে গম্ভীর স্বরে বলল, মিস্টার রুস্তমজি মেটা, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে সহসা বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার মেটা যেন কিরিটির কথায় পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাচের চশমা পরা চোখ নিয়ে স্থির অচঞ্চলভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে মিস্টার মেটা মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বললেন, এইসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে অচঞ্চল কঠিন আদেশের ভঙ্গিতে বলল, লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন মিস্টার রুস্তমজি মেটা। শুনুন মিস্টার সেন, শোনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছো না, বোম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান, একদা যাকে তার নিজ শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি, আমার কথা ঠিক কি না? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটার সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার ওপর তার লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে, কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর। একবার তাজের সামনে ও একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশি ব্যবসাদার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে, এই স্বপ্নেরও অগোচর। মূল উদ্দেশ্য ছিল ওই নীলাটা কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরও লালায়িত হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হলো না। তখন ব্যবসার ছল করে মিস্টার সেনকে মিরাটে নিয়ে গেলেন এবং অনায়াসেই কাজ হাসিল করলেন। কিরিটি এবার হঠাৎ রুস্তমজির দিকে তাকিয়ে কঠোর নির্দেশের ভঙ্গিতে বললে, রুস্তমজি, এবারে বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। এতক্ষণে রুস্তমজি কথা বললেন, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো আরেকজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। মিস্টার মেটা, আর রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। কি বলছেন মিস্টার রায় পাগলের মতো? ঠিকই বলছি। বেশ, খুঁজে দেখুন, কিন্তু জানবেন এ অপমান আমিও সহজে হজম করব না, রুস্তমজি বললেন। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড় মানিব্যাগ জুতো মোজা টুপি সব কিছু খুঁজে দেখালেন, কিন্তু নীলাটা পাওয়া গেল না। কিরিটি তখন যেন ক্ষেপে উঠেছে। ওসব জায়গা খুঁজলে কি হবে, ওখানে তো নেই। বলতে বলতে সহসা কিরিটি এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং তীক্ষ্ণ আদেশে সুরে বলল, রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথাসর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকানো রইল?
ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ওর সাহচর্যেও বিষ আছে মিস্টার মেটা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনও ভালো চান তো যার নীলা ফেরত দিন তাকেই। রুস্তমজি কঠিন নির্বিকার কণ্ঠে বললেন, বললাম তো আমি জানি না। কিরিটির দু চোখের তারায় যেন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আসতে আসতে বজ্র কঠোর কণ্ঠে বলে, আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন, আপনি জানেন, আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, রক্তমুখী নীলা। কিরিটির কণ্ঠস্বর ভয়ঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছে তখন। রুস্তমজিও সহসা যেন কেমন চঞ্চল হয়ে খপ করে চোখের উপরে হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন, না না, আমি জানি না, আমি জানি না। কিরিটি তখন মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বলল, মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যেই লুকানো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতোই মিস্টার সেন রুস্তমজির উপরে ঝাঁপিয়ে পড়লেন। আমার রক্তমুখী নীলা, দে খুন করব তোকে, চোর। অনায়াসেই মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির জামা নিমেষে রাঙা করে তুলল এবং সেই রক্তের সঙ্গে চোখের কোটর হতে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমে চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি। পরে তোমার মুখে মিস্টার সেন বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY মানে বম্বে আর আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো। তাই বলেছিলাম বম্বে যেতে হবে, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বম্বেতেই থাকেন। তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন, তখন বম্বে যাবার প্রয়োজন আর থাকলো না। একটা কথা, নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে কেমন করে বুঝলে? এ তো খুব সহজ। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, নচেত সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরিই করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই করবেন, এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে। সেভাবে রাখতে হলে তাতে এক হলো আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা তাতে। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে সহজ ও ভালো উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারো চোখে পড়বারও সম্ভাবনা নেই, কাজও হবে, এবং করলেনও তাই। দোষীর মন কি না, তাই সর্বদা একটা কালো সান গগলস ব্যবহার করতে শুরু করলেন রুস্তমজি। রুস্তমজির হাতে আংটি নেই দেখে প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি যাবার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে। আমার সমস্ত সন্দেহ মিটে গেল এবং সম্পূর্ণ অনুমানের ওপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আক্রমণ করলাম। চমৎকার তোমার যুক্তি কিরিটি। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। সুব্রতবাবু, ওপাশ থেকে প্রশ্ন এলো। হ্যাঁ বলুন। আপনার ও মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে। অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন। আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে এই ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়ে পড়েছে। শেষ হলো গল্প রক্তমুখী নীলা।